গৌর কিশোর ঘোষ অবিভক্ত ভারতের যশোর জেলায় জন্ম 1923-এ। চরম দারিদ্র্যের কারণে আইএসসির পরে আর পড়াশুনো চালিয়ে যেতে পারেননি, বরং বিভিন্ন রকম কাজে নেমে পড়তে হয় উপার্জনের কারণে। কখনো প্রাইভেট টিউটর, কখনো বা ইলেকট্রিশিয়ান অথবা ফিটার, অথবা ফেরিওলা, অথবা রেস্টুরেন্টের ওয়েটার, অথবা প্রুফ রিডার বা কাস্টম ক্লার্ক। পরিশেষে সফল সাংবাদিক। আনন্দবাজার ও দেশ পত্রিকায় নিয়মিত সাংবাদিকতায় ও লেখালেখির সঙ্গে সঙ্গে আজকাল পত্রিকার প্রতিষ্ঠাপক। জরুরি অবস্থার সময় নির্ভীক সাহসিকতার জন্য গিয়েছেন জেলে। সাংবাদিকতার জন্য ম্যাগসাইসাই পুরস্কার সহ সফল সাহিত্যিক সাহিত্যের জন্য বঙ্কিম এবং আনন্দ পুরস্কারে সম্মানিত। পরে লিখতে শুরু করেন রূপদর্শী নাম নিয়ে জনপ্রিয় কৌতুক নকশা এবং একই ছদ্মনামে হালকা চালে ব্রজদার গল্প। ব্রজদার গল্প থেকে আজ দ্বিতীয় গল্প পড়ে শোনাচ্ছি। আপনাদের সাবধান করে দিয়েছিলাম, ব্রজরাজ কারফর্মা যখন মুখ খুলবেন তখন তাকে কোনো মতেই ডিস্টার্ব করবেন না। ব্রজদার কথা শোনবার একটাই মাত্র শর্ত আছে, কান পেতে শুধু শুনে যাওয়া। প্রশ্ন নয়, তর্ক নয়, পিছনে সামনে হাসি নয়, এমনকি চোখ টেপাটেপি পর্যন্ত নয়। অবিশ্বাসের গন্ধ পেলেই ব্রজদার মুখ বন্ধ হয়ে যায়। ব্রজদা বাংলাদেশ ও জাতির উত্থান পতনের ইতিহাসের এমন নেপথ্য সব অধ্যয়ন জানেন যেগুলো সাধারণ বাঙালির জানা নেই বলেই তো বাঙালির আজ এই দুর্দশা। আত্মবিস্মৃতির অতল অন্ধকারে বাঙালি আজ তলিয়ে আছে। বাঙালিকে ওঠাবার জন্য, জাগাবার জন্য ব্রজদার কাহিনী বলা দরকার। বাঙালির উচিত বাংলার শ্রেষ্ঠ সন্তান ব্রজদাকে চেনা। রবীন্দ্রনাথ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ হাতে দিয়ে ব্রজদাকে মাঝে মাঝে পড়ে শোনাতেন। একদিন কবি ভয় ভয় জিজ্ঞাসা করলেন, কি ব্রজ, কিরকম বুঝছো? ব্রজদা কবিকে অভয় দিলেন, পড়ে যান না, ভয় কি, আমি তো আছি। এই আশ্বাস কবিকে যে কি পরিমাণ উৎসাহিত করেছিল এবং তার ফলে জগৎসভায় বাঙালি যে শ্রেষ্ঠ আসন নিতে পেরেছিল, বিশ্বের লোক আজ তার সাক্ষী। তাহলেই বোঝা যাচ্ছে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ পাবার পিছনে ব্রজদার অবদান কতখানি। অথচ আমাদের দুর্ভাগ্য, এ ইতিহাস আমরা জানি নে। আমরা এও তো জানি নে বলাকা কবিতা লিখতে ব্রজদাই কবিকে খুঁচিয়েছিলেন। সেই দিন ব্রজদা সবিস্তারে যখন এই কাহিনী বলতে শুরু করেছিলেন, তখনই কোন মূঢ় যেন পিছন থেকে খুক খুক করে হেসে ফেলেছিল। ফলে ব্রজদা তৎক্ষণাৎ সে স্থান ত্যাগ করেছিলেন। পরে বহু কষ্টে আমাকে সে কাহিনী ব্রজদার মুখ থেকে বের করতে হয়েছে। তাই আপনাদের পই পই করে বারণ করি, ব্রজদার সামনে বেচাল হবেন না। বাংলা ও বাঙালির আশু সর্বনাশটি ঘটাবেন না। বলাকা কবিতা লেখবার হিস্ট্রি এখানে বলতে বসিনি। আসলে এ কাহিনী ব্রজদার এফিসিয়েন্সির। তবু পাঠকদের কৌতূহল চরিতার্থ করবার জন্যই অতি সংক্ষেপে সেই হিস্ট্রি আগে বলছি। ভাইসরয় জাদ্রেল এডিকং কর্নেল ক্লিনম্যানকে কুস্তিতে হারিয়ে দেবার পর ব্রজদা আর কর্নেল সাহেবের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব গড়ে ওঠে। কর্নেল সাহেবের নেমন্তন্ন পেয়ে ব্রজদা সেবার কাশ্মীরে বেড়াতে যান। কার্তিক মাস, পাহাড়ে পাহাড়ে শীত এসে পড়েছে, বরফ জমতে শুরু করেছে। চিনার গাছের পাতা ঝরে ঝরে শ্রীনগর শহরের পথে, ঘাটে, খালে, ডালে ছড়িয়ে পড়েছে। হাউসবোটে আর শিকারায় ঘুরে ঘুরে ব্রজদা কর্নেল সাহেবের সঙ্গে হাঁস মেরে বেড়াচ্ছেন। ওরা দুজনেই মহারাজার গেস্ট। ব্রজদা শিকারা চালিয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করায় মহারাজা ব্রজদাকে সুন্দর একখানা তলোয়ার উপহার দিয়েছিলেন। ব্রজদা বললেন, প্র্যাকটিক্যালি সেই তলোয়ার থেকেই কবি বলাকার প্রেরণা পান। তবে শোন, আমি আর কর্নেল সাহেব একদিন শিকারায় 22 খেলছিলাম।
সেই শিকারার বাইচ নিয়েই তো হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আর ধরতে গেলে বলাকার সূত্রপাত হলো সেই অ্যাক্সিডেন্ট থেকেই। কর্নেল সাহেবের খেয়াল চাপল শিকারার বাইচ খেলবে। অক্সফোর্ড কেমব্রিজের রিগার্ডটার কথা বোধহয় মনে পড়ে গিয়েছিল কর্নেল সাহেবের। সাহেব ছিল চ্যাম্পিয়ন হাল ধরিয়ে। বললে, ব্রজ, তুমি তো বেঙ্গলি, নৌকা বাইচ শুনেছি তোমাদের ন্যাশনাল স্পোর্টসের মতো। হারলে যদি লজ্জা না পাও তো এসো, এক হাত লড়ে যাই। ন্যাশনাল প্রেস্টিজে ঘা পড়লে ব্রজদা স্থির থাকতে পারেন না, সে তো আমরা বরাবরই দেখেছি। ব্রজদা তৎক্ষণাৎ বললেন, আই অ্যাকসেপ্ট। ব্যাস, সঙ্গে সঙ্গে এক সাইজের দুখানা শিকারা মহারাজ বের করে দিলেন। গোটা শ্রীনগর সে কি উত্তেজনা! কাতারে কাতারে লোক ছুটে গেল ডাল লেকের ধারে ধারে। হাজার হাজার হাউসবোট ভাসল জলে। মহারাজা, মহারানী আর মহারানীর এক ভাইজি স্পেশাল বোটে করে এলেন। ব্রজদা মহারানীর ভাইজির যা বর্ণনা দিয়েছিলেন তাতে আমার মনে হয়েছিল ফিল্মের স্টাররাও তার কাছে শীষের সিকির বেশি কিছু নয়। ব্রজদা বলেছিলেন, খাস কাশ্মীরি বিউটি যে কি জিনিস সে তোরা আইডিয়া করতে পারবি না, ওসব বর্ণনা করা যায় না। বাংলা সমালোচনা সাহিত্যের ভাষায় বলতে হয়, প্রচ্ছদ, ছাপা ও বাঁধাই অতি উত্তম। শিকারায় উঠবার আগে রাজকুমারী চম্পাকলি ব্রজদার হাত ধরে বলেছিল, মাই ডিয়ার বিরজু, জাতির প্রেস্টিজ তোমার হাতে। আমি শালিমার গার্ডেন থেকে ফুল তুলিয়ে রেখেছি। বেস্ট শাল যে পশমের সুতো দিয়ে তৈরি হয় সেই সুতো আনিয়ে রেখেছি। তোমরা স্টার্ট করলেই মালা গাঁথতে বসবো। মনে রেখো, সে মালা তোমার জন্যই তোলা থাকবে। ব্রজদা আত্মপ্রত্যয়ের হাসি ছিটে রাজকুমারীর দিকে ছুঁড়ে দিয়ে হেসে শিকারায় উঠে পড়লেন। ব্রজদা আর কর্নেল সাহেব রেডি হয়ে বসতেই মহারাজ ব্ল্যাঙ্ক ফায়ার করে স্টার্ট দিলেন। ব্রজদা মনে মনে বদর বদর বলে দাঁত টেনে দিতেই দেখেন রাজকুমারী চম্পাকলি সুতোর ছুঁচে একটি ফুল গেঁথেছেন। ব্রজদা ঘাড় ঝাঁকিয়ে ইশারা করতেই রাজকুমারীর মুখের হাসি শরতের রোদ হয়ে যেন লেকের জলে ছড়িয়ে পড়ল। ব্রজদা ইজিলি জিতে গেলেন, কিন্তু কর্নেল বেটা নার্ভাস হয়ে একটা অ্যাক্সিডেন্ট বাঁধিয়ে বসল। শিকারা সেই তীরের মতো গতি সামলাতে না পেরে এক হাউসবোটের গায়ে গিয়ে মারল প্রচণ্ড ধাক্কা। বোটটা পোক্ত ছিল বলে ক্ষতিকারও কিছু হলো না, কিন্তু একটা অপূর্ব সুন্দর বাঁধানো খাতা ছিটকে বেরিয়ে এলো বোটের ভেতর থেকে। আকাশে একটা প্যারাবোলা এঁকে ব্রজদার মাথার উপর দিয়ে তীর বেগে বেরিয়ে গেল। খাতার মলাটে সোনালি জলের যে নামটা লেখা ছিল সেটা রোদের আলোয় ব্রজদার চোখে এসে বিঁধল, রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, ও হাতের লেখা তো ভোলবার নয়। ব্রজদা মুহূর্তের মধ্যে কর্তব্য স্থির করে ফুল স্পিডে শিকারা চালিয়ে দিলেন। ঝপাঝপ দুখানা দাঁড়ে গোটা আস্তে হিচকে টান মারতেই তীরের বেগে শিকারাখানা এগিয়ে গেল, আর খাতাটা জলে পড়তে না পড়তেই ব্রজদা বাঁ হাতে খপ করে সেখানা ধরে ফেললেন। শিকারা স্পিডে সেদিন যে রেকর্ড সৃষ্টি করলেন ব্রজদা, আজও তা কেউ ভাঙতে পারেনি। কবিকে খাতাটা নিয়ে দিতেই কবি সবিস্ময়ে বলে উঠলেন, ব্রজ, তুমি? খাতাখানা খুব বাঁচিয়েছ। নতুন ধরনের কাব্য রচনা করব বলে ওখানে যত্ন করে বাঁধিয়ে এনেছি, আজকেই ট্রাঙ্ক থেকে বের করলেম, আর তারপরেই এই বিপত্তি। উফ, খুব বাঁচিয়েছ। ব্রজদা কথা না বলে কবির পায়ে ধুলো নিলেন। তারপর থেকে কবি যতদিন শ্রীনগরে ছিলেন, ব্রজদা রোজ সন্ধে কবির সঙ্গে গল্পগুজব করতে তার হাউসবোটে যেতেন। কর্নেল সাহেব যত বড়ই বন্ধু হোক আর রাজকুমারী চম্পাকলি যত বড়ই সুন্দরী হন, বাংলায় কথা বলতে না পারলে বাঙালি হাঁপিয়ে মরে। রাজকুমারী ব্রজদার প্রেমে পড়ে গিয়েছিলেন, কিছুতেই কাছছাড়া করতে চান না। এদিকে অফিসে এন্তার কামাই হচ্ছে, নতুন চাকরি, প্রিভিলেজ লিভ, ক্যাজুয়াল লিভ সব শেষ হয়ে গেল, মেডিকেল লিভও গেল। শেষে পড়ে যখন লিভ উইদাউট পে হবার উপক্রম,
তখন ব্রজদা মরিয়া হয়ে পালিয়ে আসেন। সে আর এক হিস্ট্রি, পরে বলা যাবে। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি মনের আশা? এ বিষয়ে বাঙালি আবার বড্ড গোড়া। এতদিন ইংরেজি বলে বলে ও ভাষাটার ওপর ব্রজদার অরুচি ধরে গেছিল। তাই কবিকে পেয়ে ব্রজদা যেন হাতে স্বর্গ পেলেন। সন্ধেবেলায় বোটের ছাতে বসে বসে ব্রজদা কবিকে লেখার বিষয়ে আইডিয়া দিতেন। সেই সময় একদিন এক ঝাঁক হাঁস উড়ে যেতেই ব্রজদা বললেন, আচ্ছা, আপনি এই হাঁস নিয়েই একটা পোয়েট্রি লিখতে পারেন তো। সাজেশনটা সেদিন কবির খুব মনোপুত হলো। বললেন, চেষ্টা করে দেখব। তারপর অনেক দিন ব্রজদা কবির ওখানে গিয়েছেন। ব্রজদার কোমরে রাজকুমারী চম্পাকলির নিজের হাতে তলোয়ারটা বেঁধে দিয়েছিলেন। আবার তারও একটা হিস্ট্রি আছে। কিংখাবের খাপখানার সঙ্গে রং মিলিয়ে রাজকুমারী নিজের হাতে ব্রজদার জন্য কাশ্মীরি শালের একটা সবুজ পান্না রঙের কোমরবন্ধ বুনে দিয়েছিলেন। সেই কোমরবন্ধে তলোয়ার ঢুকিয়ে ব্রজদা কোমরে বেঁধে দিয়েছিল রাজকুমারী নিজ হাতে। কবি তলোয়ারখানা দেখে খুব খুশি। বারবার নেড়েচেড়ে দেখেন আর বলেন, এটা তো বেশ জিনিসে ব্রজ, কি চমৎকার, কেমন সুন্দরভাবে বাঁকানো। ব্রজদারও সেদিন কেমন যেন ভাব লেগে গেল। কোমরবন্ধে রাজকুমারীর হাতের ছোঁয়া, তার উপরে কবির প্রশংসা। যেমন বাল্মীকির মুখ দিয়ে মা নিষাদ শ্লোকটি ফস করে বেরিয়ে গিয়েছিল, তেমনি ব্রজদার মুখ দিয়ে বেরিয়ে গেল আজ্ঞে ঠিক যেন ঝিলামের বাঁকা স্রোতের মতো। কবি চমকে উঠলেন। দি আইডিয়া, থ্যাংক ইউ ব্রজ, পেয়ে গেছি, ইউরেকা। তারপর ধ্যানমগ্ন হয়ে বোটের ছাদে তক্ষুনি বসে গেলেন। বসে বসে সেই বাঁধানো খাতায় প্রথম পাতায় মুক্তাক্ষরে ফসফস করে লিখে গেলেন, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলামের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার খানা। এই হলো বলাকা কবিতা লেখার সংক্ষিপ্ত হিস্ট্রি। এর মধ্যে এই 3টে ছত্রের মধ্যে বাঙালির যে গৌরবময় ইতিহাস লুকিয়ে রয়েছে, কজন বাঙালি আর তার খবর রাখে? নিজেরা তো খবর রাখেই না। ব্রজদা যদি উপযাজক হয়ে বলতেও যান, অমনি তারা হেসে উড়িয়ে দিতে চান। ব্রজদা বললেন, এই একটা দোষেই বাঙালি গেল। বলাকার কথা থাক, এফিসিয়েন্সির কথা বলি। সেই দিন কথা হচ্ছিল জীবন বীমা নিয়ে। এফিসিয়েন্সির কথা উঠল। যদুদা বলছিলেন, ন্যাশনালাইজ হবার পর জীবন বীমা অফিসের এফিসিয়েন্সি জাহান্নামে গিয়েছে। প্রিমিয়াম জমা দিলে 1 বছর লাগে রসিদ আসতে। সুনীল বোস টাইপ মেশিনের খটখটি থামিয়ে বলল, ন্যাশনালাইজ করবার পর কোন জিনিসেরই বা এফিসিয়েন্সি থাকে? স্টেট বাস বলো, রেল বলো, গভর্নমেন্টের হাতে গিয়েছে কি তার 12টা বেজে গেছে। সুনীত ঘোষ বলল, এ আমাদের ন্যাশনাল ক্যারেক্টারের দোষ মশাই। সাহেব কোম্পানির মতো এফিসিয়েন্সি দেশি কোম্পানি দেখাতে পারে না। ব্রজদা চুপচাপ শুনছিলেন, এতক্ষণ একটাও কথা বলেননি। কিন্তু আর থাকতে পারলেন না। বললেন, তোদের জেনারেশনটা দেখছি বড্ড ইনফিউরিটি কমপ্লেক্সে ভোগে। আমাদের আমলে এটা ছিল না। এখন তোরা স্বাধীন হয়ে যেসব কথা বলছিস, সেই পরাধীনতার আমলে সাহেবরা ওসব কথা বলতো, আর আমরা তাদের থোঁতা মুখ ভোঁতা করে দিতাম। সেই স্বদেশী আমলে একটা স্বদেশী বীমা কোম্পানি খোলা হয়েছিল। তখন রুল ব্রিটানিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির খুব প্রতাপ। ওদের স্যার 420 বলে ঝানু এক স্কচ সাহেব ছিল ফিল্ড এজেন্টদের কর্তা। সেই সাহেব কোম্পানির দাপটে স্বদেশী বীমা কোম্পানি যখন লাটে উঠবার উপক্রম হলো, তখন স্যার রাজেন আমাকে রিকোয়েস্ট করলেন ফিল্ড এজেন্টদের পরিচালনার ভার নিতে। বলেছিলেন, এটাকে কেউ যদি দাঁড় করাতে পারে তবে তুমিই পারবে ব্রজদা। আমি ওটাকে প্রফেশন নয়, মিশন হিসেবে টেক আপ করলাম। একদিন স্যার 420কে জিজ্ঞাসা করলাম, সাহেব, তোমাদের কোম্পানির এত পসার কেন বলতে পারো? অবশ্য যদি আপত্তি না থাকে। স্যার 420 বললেন, আপত্তি কিসের? এ তো ওপেন সিক্রেট। এফিসিয়েন্সি ম্যান,
স্রেফ এফিসিয়েন্সি। আমাদের ক্লায়েন্ট মারা যাবার সঙ্গে সঙ্গে আমরা হিসেবপত্র পরিষ্কার করে রাখি। শ্মশান থেকে ফেরবার পথেই তার ওয়ারিশকে চেক দিয়ে দিই। ইউ ইন্ডিয়ানস এম্পায়ার অফ আইডিয়ালনেস, মানে কুঁড়ের বাদশা। পানের পিক ফেলতে তোমাদের 6 মাস লাগে। তোমরা জীবনেও আমাদের কোম্পানির সঙ্গে এঁটে উঠতে পারবে না। নেভার নেভার নেভার। তোরা তো জানিস, ব্রজরাজ কার্ক ফার্মার ন্যাশনাল স্পিরিটে যদি কেউ ঘা দেয় তাহলে সে ফিউরিয়াস হয়ে ওঠে। সাহেব বেটার কথা শুনে আমি তাই মরিয়া হয়ে উঠলাম। নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করে এফিসিয়েন্সিকে আমরা 100 গুণ বাড়িয়ে ফেললাম। ফল মিলল হাতে হাতে। উইদিন 6 মান্থ 7.5 লাখ টাকার বিজনেস দিলাম। খবর পেয়ে সেই স্কচ সাহেবের চোখ কপালে উঠল। একদিন আমাকে ডেকে বললে, বাবু তুমি যে মিরাকল করলে, তোমার সিক্রেটটা কি বলবে? অফকোর্স যদি আপত্তি না থাকে। হেসে বললাম, সাহেব আপত্তির আর কি আছে? তোমার কোম্পানির মূল মন্ত্র যা, আমার কোম্পানিরও তাই, এফিসিয়েন্সি। তবে এফিসিয়েন্সি তোমাদের থেকে আমাদের 1000 গুণ বেশি। এ তো স্কচ ফার্ম নয়, বাঙালি ফার্ম। সাহেব বলল, হোয়াট? কি বললে? আমি বললুম, ঠিকই বলেছি, একদিন এসে দেখেই যাও না। সাহেবের বাচ্চা তো এলো একদিন, কাজকর্ম দেখে সত্যি সত্যি খুশি হলো খুব। আমার ঘরে জানলার ধারে বসে দুজনে কফি খেতে খেতে গল্প করছি। এমন সময় 5 তলার ছাদ থেকে আমাদের এক পলিসি হোল্ডার পা ফসকে পড়ে গেল। প্রিমিয়াম জমা দিতে এসছিল। রাস্তার থেকে গেল গেল রব উঠল। লোকটা 5000 টাকার বিমা করেছিল। আমার ঘর তেতলায়। আমার জানলার পাশ দিয়ে পড়বার সময় তার হাতের মুঠোয় পুরো পাওনার বেয়ারের চেকখানা গুঁজে দিলাম। পুরো টাকা হাতে নিয়েই সে আছাড় খেয়ে মরল। সাহেবের চোখ ছানা বড়া। অনেকক্ষণ গুম মেরে বসে রইল। তারপর উঠে আমার সঙ্গে হ্যান্ডশেক করে বলল, চোখে না দেখলে ভাবতাম গুল ঝাড়ছ। তোমাদের সঙ্গে আমরা পারবো না। আমাদের ব্যবসা গুটোতেই হবে দেখছি। গল্পটি পড়ে শোনালাম আমি মোনালি মুখার্জি। সকলে সুস্থ থাকুন, সকলে ঘরে থাকুন।